প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এখন আমি আপনাদের সামনে হাজির হয়েছি যারা এসএসসি এবং ইন্টারমিডিয়েট পড়াশোনা করেন তাদের জন্য নগদ প্রাপ্তি জাবেদা নিয়ে। তো নগদ প্রাপ্তি জাবেদা খুবই সহজ একটি বিষয়। আমার মনে হয় আপনারা যদি জাবেদা ভালোভাবে পারেন বা জাবেদা ভালোভাবে জানা থাকে তো অবশ্যই এটি আরও সহজ হয়ে যাবে। আমি তারপরেও এটি নিয়ম আজ দেখাই দেবো। এটি খুবই সহজ। আমার মনে হয় আমি যে নিয়মে এটি করি এটি আপনারা যদি ফলো করেন তো অবশ্যই এটা ভালোভাবে শিখতে পারবেন। তাই আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমে বলি এই নগদ প্রাপ্তি জাবেদাটা মূলত কী এ সম্পর্কে একটু ধারণা। সেটি হলো যে এটি একটি নির্দিষ্ট সময়ে মোট নগদ আন্তঃপ্রবাহ জানার উদ্দেশ্যে সকল নগদ ও নগদ সমতুল্য প্রাপ্তির লেনদেন নগদ প্রাপ্তি জাবেদায় লিপিবদ্ধ করা হয়। অর্থাৎ এই ক্ষেত্রে নগদ লেনদেন ব্যতীত কোনো লেনদেন অন্তর্ভুক্ত হয় না। অর্থাৎ নগদ এবং নগদ সমতুল্য। নগদ সমতুল্য বলতে বোঝায় যে নগদ বলতে এখানে নগদ টাকায় এবং নগদ সমতুল্য বলতে এখানে দেখা যাচ্ছে চেকে, ব্যাংকের মাধ্যমে বা এটিএম কার্ডের মাধ্যমে যদি লেনদেন সংগঠিত হয় সেগুলো এখানে অন্তর্ভুক্ত হবে। তবে সেগুলো অবশ্যই প্রাপ্তি হতে হবে। তবে প্রাপ্তি ব্যতীত অন্য কোনো লেনদেন এখানে আসবে না। তো এবার আমি এই নগদ প্রাপ্তি জাবেদার ঘর সম্পর্কে একটু বলি। ছকে কি কি ঘর থাকে সেটা। প্রথমে তারিখ, অর্থাৎ যে লেনদেন যে তারিখে সংগঠিত হবে সেই তারিখ। এরপরে আমরা নগদ প্রাপ্তি জাবেদায় সাধারণত অবশ্যই নগদ দেন হিসাব ডেবিট হয় আর তার বিপরীত ক্রেডিট হয়। তো সেই ক্রেডিট হিসাব খাতটি আমাদের এখানে লিখতে হবে। এরপরে সূত্র, এরপরে নগদান ডেবিট, অর্থাৎ নগদ প্রাপ্তির ক্ষেত্রে নগদান হিসাব ডেবিট হয় আর যত টাকা নগদে প্রাপ্ত হবে সেই টাকাটি এই নগদ কলামে লিখতে হয়। এরপরে দেখেন বাটা হিসাব। সাধারণত প্রাপ্য হিসাবের কাছ থেকে টাকা পাওয়ার সময় আমরা অনেক সময় তাদেরকে বাটা প্রদান করি আর এই বাটার কলামে সেই বাটার প্রদত্ত বাটার পরিমাণটা এখানে লিখতে হবে। এরপরে বিক্রয় হিসাব। সাধারণত নগদে যে পরিমাণ টাকার বিক্রয় করা হয় সেই পরিমাণ টাকাই এই বিক্রয় হিসাব ঘরে যাবে। এরপরে প্রাপ্য হিসাব, অর্থাৎ যে আমরা দেনাদারের কাছ থেকে বা প্রাপ্য হিসাবের কাছ থেকে যে পরিমাণ টাকা প্রাপ্ত হচ্ছে সেটা নগদে এবং বাটার বিনিময়ে এই দুইটার সমষ্টি এই প্রাপ্য হিসাবের ঘরে লিখতে হবে। আর এই যে বিক্রয় আর প্রাপ্য এই দুই হিসাব খাত বাদে আর অন্য হিসাব খাত থেকে যে টাকা আদায় করা হয় বা পাওয়া যায় বা নগদান হিসাব ডেবিট হয় সেইগুলোর টাকা এই ঘরে বসবে অন্যান্য হিসাব খাতে। তো এটাই ছিল আমাদের ঘর। এবার আমরা অঙ্কটি পড়ে আসি। যে অঙ্কটি আমি আজ সাজাইছি আপনাদের জন্য সেটি হলো সালাম ট্রেডার্স 2020 সালের জানুয়ারি মাসের লেনদেন সমূহ দ্বারা নগদ প্রাপ্তি জাবেদা প্রস্তুত করো। তো অবশ্যই আমাদের নগদ প্রাপ্তি জাবেদা প্রস্তুত করতে বলছে, তাই আমরা উপরে সালাম ট্রেডার্স এর নগদ প্রাপ্তি জাবেদা। এরপরে যেহেতু আমাদের 2020 সালের 20 সালের জানুয়ারি মাসের লেনদেন, তাই আমাদের এখানে 2020 সাল। এরপরে আমরা জানুয়ারি প্রথমে 1 তারিখ থেকে শুরু করি। প্রথমে দেখেন জানুয়ারি 1 সালাম কর্তৃক ব্যবসায়ী বিনিয়োগ। তার মানে ব্যবসায়ী বিনিয়োগ বলতেই ব্যবসার নগদ টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো। আর আমরা জাবেদার যে নিয়ম সেই নিয়ম আমরা আগেই শিখাইছি, আপনারা চাইলে সেইখান থেকে জাবেদা শিখে আসতে পারেন। তো আমি এখানে জাবেদা শিখাবো না, সরাসরি জাবেদা করাবো। তার মানে আমাদের এই লেনদেনটি জাবেদা আসে নগদান হিসাব ডেবিট আর মূলধন হিসাব ক্রেডিট। যেহেতু আমরা এখানে ক্রেডিট হিসাব খাত লিখেছি তার মানে এই ক্রেডিটটাই লিখতে হবে আর এই লেনদেনগুলোর অবশ্যই নগদান হিসাব ডেবিট হতে হবে। আর নগদান হিসাব ডেবিট বলেই তার সেই লেনদেনগুলোই আমাদের এখানে অন্তর্ভুক্ত হচ্ছে। তাহলে এবার আমরা এখানে সেই ক্রেডিট হিসাব খাত অর্থাৎ মূলধন হিসাব লিখি। মূলধন হিসাব, যেহেতু ক্রেডিটটা আমাদের এখানে লিখতে হবে। আর এখানে যেহেতু নগদান হিসাব ডেবিট তার মানে নগদের ঘরে 1 লক্ষ টাকা আমরা লিখব। আর এখানে মূলধন হিসাব, যেহেতু আমার মূলধন হিসাব নেই তাই আমাদের এখানে অন্যান্য ঘরে আমরা এই 1 লক্ষ টাকা লিখব। এরপরে দেখেন 2 তারিখে নগদে পণ্য বিক্রয়। তার মানে এটা জাবেদা করলে আসে নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। তার মানে আমরা এটা যেহেতু নগদান হিসাব আছে অবশ্যই নগদান হিসাব ডেবিট হয়। তার বিপরীতে এখানে বিক্রয় হিসাব, তার মানে আমাদের অবশ্যই এটা বিক্রয় হিসাব বলে লিখতে হবে। ক্রেডিট হিসাব খাত। টাকা লিখতে হবে। দেখেন নগদে বিক্রয় 50,000 টাকা, তার মানে নগদের ঘরে নগদান হিসাব ডেবিট যেহেতু তাই নগদের ঘরে 50,000 আর এখানে আমাদের বিক্রয় হিসাবে 50,000 টাকা আমাদের লিখতে হবে। এরপর দেখেন 3 তারিখে ব্যবসায়ের প্রয়োজনে ঋণ গ্রহণ। তার মানে জাবেদা করলে আসে নগদান হিসাব ডেবিট আর ঋণ হিসাব ক্রেডিট। তাহলে দেখেন আমাদের ঋণ হিসাব ক্রেডিট দিকে আসছে, তার মানে আমাদের এখানে ঋণ হিসাব বলে লিখতে হবে ঋণ হিসাব। এরপরে ঋণ নিয়েছি আমরা কত 10,000 টাকা, তার মানে নগদান হিসাব যেহেতু ডেবিট আর ঋণ ক্রেডিট তাই ঋণ এখানে আমাদের নেই, তাই অন্যান্য ঘরে আমরা 10,000 টাকা ক্রেডিট লিখব। এরপরে দেখেন 4 নম্বরে বিনিয়োগের সুদ পাওয়া গেল। তার মানে জাবেদা করলে আসে নগদান হিসাব ডেবিট, বিনিয়োগের সুদ ক্রেডিট। যেহেতু ক্রেডিট বিনিয়োগের সুদ তার মানে আমরা এখানে ক্রেডিট বলে বিনিয়োগের সুদ বলে লিখব বিনিয়োগের সুদ হিসাব।
এবার দেখেন যেহেতু নগদান হিসাব ডেবিট হয়েছে, তার মানে ডেবিট দিকে আমরা নগদের ঘরে 5,000 লাগবো। আর বিনিয়োগের সুদ যেহেতু আমাদের ক্রেডিট, এই বিনিয়োগের সুদ এখানে ঘর নেই, তাই আমরা অন্যান্য ঘরে আমরা এই 5,000 টাকা লিখবো। এরপরে দেখেন আমাদের অতিরিক্ত মূলধন বাবদ আনলেন, তার মানে অতিরিক্ত মূলধন মালিক অতিরিক্ত মূলধন নিয়ে আসলো, তার মানে নগদান ডেবিট আর অতিরিক্ত মূলধন ক্রেডিট, তার মানে আমাদের ক্রেডিট আসছে অতিরিক্ত মূলধন, তার মানে আমাদের অবশ্যই অতিরিক্ত মূলধন বলে লিখতে হবে, অতিরিক্ত মূলধন। আর টাকার ঘরে আমরা লিখবো যেহেতু নগদান হিসাব ডেবিট, তাই ডেবিট দিকে আমরা 20,000 টাকা লিখবো। তার মানে আমরা ডেবিট নগদের ঘরের ডেবিট 20,000, আর যেহেতু আমাদের অতিরিক্ত মূলধনের ঘর নেই, তাই আমরা এখানে অন্যান্য ঘরে লিখবো। এরপরে দেখেন 10 তারিখে বলা হয়েছে রহিমের নিকট পণ্য বিক্রয়, তার মানে এটি ধারে কি করে বুঝলাম, যেহেতু ক্রয় এবং বিক্রয়ের সময় নাম উল্লেখ থাকলে, যদি নগদ কথা উল্লেখ না থাকে তাহলে সেটা ধারে, আর ধারে লেনদেন এখানে আসবে না। আর জাবেদা করলেও আমাদের এখানে আসছে রহিম ডেবিট বিক্রয় ক্রেডিট, অর্থাৎ নগদান হিসাব জাবেদায় নেই। এখান থেকেও আমরা বুঝতে পারছি যে এই লেনদেনটি আসবে না। এরপরে দেখেন 15 তারিখে আকাশের নিকট হতে 15,000 টাকার পূর্ণ নিষ্পত্তিতে নগদ 5,000 টাকা ও 9,000 টাকা চেক পাওয়া গেল। আমি আগেই বলেছি যে নগদে প্রাপ্ত অথবা চেকে অথবা এটিএম কার্ডের মাধ্যমে, যেটার মাধ্যমেই প্রাপ্ত হোক না কেন সেটা এখানে অন্তর্ভুক্ত হবে, আর সেগুলোকে নগদ মনে করতে হবে। তাই আমরা এই 5,000 টাকা আর এই 9,000 টাকা একবারে নগদান হিসাব ডেবিট করব। যেহেতু আমি 5,000 আর 9,000 যোগ করলে হয় 14,000, পেতাম 15,000, 14,000 পাচ্ছি, 1,000 পাচ্ছি না, আমরা ছাড় দিচ্ছি। কি করে বুঝলাম যে পূর্ণ নিষ্পত্তি থাকলে বাকি টাকা আমরা নেব না, ওইটাকে বাটা বলা হয়। তার মানে আমাদের এখানে জাবেদা আসছে নগদান হিসাব ডেবিট 14,000 টাকা, বাটা হিসাব ডেবিট 1,000 টাকা, আর একবারে প্রাপ্য হিসাব ক্রেডিট 15,000 টাকা। তাহলে আমরা এখানে 15 তারিখে আমরা এখানে লিখবো জনাব আকাশের নাম যেহেতু রয়েছে আমরা আকাশ বলেই লিখবো, আকাশ হিসাব। এরপরে নগদের ঘরে একবারে 14,000 লিখবো, বাটার ঘরে আমরা 1,000 লিখবো, আর প্রাপ্য হিসাবের ঘরে আমরা এখানে 15,000 টাকা লিখবো। দেখেন এই যে নগদ টাকা এবং বাটা মিলেই হলো প্রাপ্য হিসাব হতে হবে। এরপর দেখেন পূর্বে অবলোপনকৃত অনাদায়ী পাওনা আদায় হলো, তার মানে পূর্বে অনাদায়ী পাওনা বলে লিখছিলাম, এখন সেই টাকা পাওয়া গেল। কত টাকা? 5,000 টাকা। তাহলে এটাও জাবেদা করলে নগদান হিসাব ডেবিট আর অনাদায়ী পাওনা আদায় হিসাব ক্রেডিট হবে। তাহলে আমরা এখানে 20 তারিখে অনাদায়ী পাওনা আদায় হিসাব বলে লিখবো, যেহেতু ক্রেডিট আমার অনাদায়ী পাওনা আদায় হিসাব, অনাদায়ী পাওনা আদায় হিসাব। তো এখানে আমাদের যেহেতু নগদান হিসাব ডেবিট, তাই আমাদের নগদান হিসাবের ঘরে ওই 5,000 টাকা লিখতে হবে, আর অনাদায়ী পাওনা আদায় এখানে ঘর নেই, তাই আমাদের অন্যান্য ঘরে লিখতে হবে। এরপরে দেখেন শেষ যে লেনদেন ব্যাংক সুদ মঞ্জুর করলো, জাবেদা করলে আসে ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক সুদ ক্রেডিট। আর আমি আগেই বলেছি ব্যাংকের লেনদেনও এখানে অন্তর্ভুক্ত হবে, আর ব্যাংক ডেবিট হওয়া মানে নগদান হিসাব ডেবিট হওয়া, তার বিপরীত এন্ট্রি ব্যাংক সুদ। তো আমরা এখানে যেহেতু ক্রেডিট হিসাব খাত ব্যাংক সুদ, আমরা ব্যাংক সুদ হিসাব বলে লিখবো। আর আমরা এখানে 25 তারিখে ব্যাংক সুদ হিসাব বলে লিখবো। টাকা লিখবো নগদের ঘরে আমাদের 10,000, আর এখানে আমাদের যেহেতু ব্যাংক নেই, ব্যাংক সুদ হিসাব ঘর নেই, তাই আমরা অন্যান্য ঘরে আমরা ওই 10,000 টাকা লিখবো, অর্থাৎ ব্যাংক সুদ মঞ্জুর করলো 10,000 টাকা এই জন্য। এরপরে আমাদের যে কাজ সেটা হলো যে আমাদের এই অ্যামাউন্টগুলো আমরা এবার যোগ করব। যোগ করলে আমাদের যার যার ঘরে যে যে টাকা হয় সেই টাকা বসাবো। তো এখানে আমাদের দেখেন যোগ করলে 1,50,000, 10,000, 60,000, আর 65,000, 20,000, 25,000, 85,000, 14,000, 99,000, আর 5,000, 1,04,000 আর 10,000, তার মানে 2,14,000 টাকা আমাদের নগদের ঘরে আসছে। এরপরে বাটার ঘরে আমাদের 1,000 টাকায় আসছে, ক্লোজ করে দেবো সবগুলোই। এরপরে বিক্রয় হিসাবে আমাদের 50,000 টাকায় আসছে, প্রাপ্যের ঘরে আমাদের 15,000 টাকা আসছে। এরপরে দেখেন অন্যান্য ঘরে আমাদের 1,10,000 আর 5,000, 15,000 আর 20,000, তাহলে 35,000 আর 35,000 আর 5,000, তাহলে আমাদের হয় 35,000, 40,000, 40 আর 40 আর 10, 50, তার মানে আমাদের 1,50,000 এখানে আমাদের আসে। অবশ্য আমাদের এখানে ডেবিট ক্রেডিট সমান হতে হবে, যদি আমরা সেই ঘরটি করিনি, এখানে আলাদা করে উপরে যদি লিখতাম ডেবিট আর ক্রেডিট, তাহলে আমাদের দুই পাশ মিলে যাবে। অবশ্য আমাদের মেলছেও। তো ছাত্রছাত্রী বন্ধুরা, আজ এই পর্যন্তই। আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন। এছাড়াও অন্যান্য বন্ধুদের দেখার সুযোগ করার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।